ফিলিস্তিনের গাজা থেকে মাত্র 2 মাইল উত্তরে কিবুটস এলাকা। এখানে 1930-এর দশকে পোল্যান্ড থেকে আসা ইহুদিরা কৃষি খামার গড়ে তুলেছিল। ইহুদিদের পাশেই ছিল ফিলিস্তিনি আরবদের বসবাস, যেখানে আরবদেরও কৃষি খামার ছিল। তারা কয়েক শতাব্দী ধরে সেখানে বসবাস করে আসছিল। সে সময় মুসলমান এবং ইহুদিদের মধ্যে সম্পর্ক মোটামুটি ভালোই ছিল। কিন্তু 1930-এর দশকে ফিলিস্তিনিরা বুঝতে পারে যে তারা ধীরে ধীরে তাদের জায়গা হারাচ্ছে। ইহুদিরা দলে দলে সেখানে আসে এবং জমি ক্রয় করতে শুরু করে। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সময় প্রায় 7 লাখের মতো ফিলিস্তিনি তাদের ঘর হারিয়েছে। তারা ভেবেছিল দ্রুত সমস্যার সমাধান হলে তারা বাড়ি ফিরে আসতে পারবে, কিন্তু ইসরায়েল তাদেরকে আর কখনোই বাড়ি ফিরতে দেয়নি। 1897 সাল থেকে ইহুদিরা চেয়েছিলেন নিজেদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠন করে তুলতে। 1917 থেকে 1948 সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল। 1917 সালের নভেম্বর মাসে তুরস্কের সেনাদের হাত থেকে জেরুজালেম দখল করে ব্রিটেন। তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে ফিলিস্তিনিদের মাটিতে ইহুদিদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠনের সহায়তা করবে। ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড এডার জেমস বেলফোর্ড বিষয়টি জানিয়ে চিঠি লিখেছিলেন ইহুদি আন্দোলনের নেতা ব্যারন রথচাইল্ডকে। তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সেই চিঠি বেলফোর্ড ডিক্লারেশন নামে পরিচিত ছিল। ইহুদিদের কাছে ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েছিল যে ফিলিস্তিনিদের জমিতে তাদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠনের সুযোগ করে দেবে। যদিও রোমান সময় থেকে ইহুদিদের ছোট্ট একটি ধর্মীয় গোষ্ঠী সেই জায়গায় বসবাস করত, ইউরোপে ইহুদিদের প্রতি যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল সেটি তাদের নিজস্ব রাষ্ট্র গঠনের ভাবনাকে আরও ত্বরান্বিত করেছে। 1933 সালের পর থেকে জার্মানির শাসক হিটলার ইহুদিদের প্রতি কঠোর হতে শুরু করেন। ইতিমধ্যে জাহাজে করে হাজার হাজার ইহুদি অভিবাসী ফিলিস্তিন ভূখণ্ডে আসতে থাকে। তখন ফিলিস্তিনি আরবরা বুঝতে পারে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। ফিলিস্তিনি আরবরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিদ্রোহ করে। অথচ ইসরায়েল রাষ্ট্রটি হলো ব্রিটিশদের ঔপনিবেশিক শাসনের ফসল। কিন্তু আরবদের বিদ্রোহ কঠোর হাতে দমন করেছে ব্রিটিশ সৈন্যরা। ব্রিটিশরা ফিলিস্তিনি সৈন্যদের উপর এত দমনপীড়ন চালিয়েছে যে আরব সমাজে ভাঙন তৈরি হয়েছিল। ইহুদিরা তাদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠনে ছিল বদ্ধপরিকর। ব্রিটেনের সহায়তায় সে অনুযায়ী তারা কাজ এগিয়ে নিচ্ছিল। 1930-এর দশকের শেষের দিকে ব্রিটেন চেয়েছিল হিটলারের নাৎসি বাহিনীর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান জোরালো করতে। সেই জন্য আরব এবং ইহুদি দুপক্ষকেই হাতে রাখতে চেয়েছে ব্রিটেন। 1939 সালের মাঝামাঝি ব্রিটেন সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করে, যেখানে বলা হয়েছিল পরবর্তী 5 বছরের জন্য 75,000 ইহুদি অভিবাসী আসবে ফিলিস্তিনি ভূখণ্ডে, অর্থাৎ সংখ্যা কমিয়ে আনা হয়েছিল। ব্রিটেনের এ ধরনের পরিকল্পনাকে ভালোভাবে নেয়নি ইহুদিরা। তারা একই সাথে ব্রিটেন এবং হিটলারের বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করে। তখন 32,000 ইহুদি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেয়, যেখান থেকে সামরিক প্রশিক্ষণ নিয়ে ইহুদি সৈন্যরা ব্রিটেন এবং আরবদের বিরুদ্ধে লড়াই শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাহিনীর দ্বারা লাখ লাখ ইহুদি হত্যাকাণ্ডের পর নতুন আরেকটি বাস্তবতা তৈরি হয়। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর যে সমস্ত ইহুদি বেঁচে ছিলেন তাদের জন্য কি করা যায় সেটি নিয়ে আলোচনা শুরু করা হয়। তখন ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের চিন্তা আরও জোরালো হয়। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ইসরায়েলের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন। মিস্টার ট্রুম্যান চেয়েছিলেন হিটলারের হাত থেকে বেঁচে যাওয়া 1 লক্ষ ইহুদিকে অতি দ্রুত ফিলিস্তিনের ভূখণ্ডে জায়গা দেওয়া হোক। কিন্তু ব্রিটেন বুঝতে পেরেছিল যে তারা এত বিপুল সংখ্যক ইহুদিদের ফিলিস্তিনি ভূখণ্ডে নিয়ে গেলে সেখানে গৃহযুদ্ধ শুরু হবে। এ সময় ইহুদিদের সশস্ত্র দলগুলো ব্রিটিশ সৈন্যদের উপর ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় হামলা চালানো শুরু করে। তখন ইউরোপ থেকে ফিলিস্তিনিদের উদ্দেশ্যে জাহাজ বোঝাই হয়ে আসা হাজার হাজার ইহুদিদের বাধা দেয় ব্রিটিশ বাহিনী, কিন্তু তাদের খুব একটা লাভ হয়নি। ইহুদি সশস্ত্র দলগুলো ব্রিটিশ বাহিনীর উপর তাদের আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয়। তাদের উদ্দেশ্য ছিল এমন একটি পরিস্থিতি তৈরি করা যাতে ইহুদি রাষ্ট্র গঠনের জন্য ব্রিটেন এবং আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত সিদ্ধান্ত নেয়। তখন সমাধানের জন্য ব্রিটেনের উপর চাপ বাড়তে থাকে। এরপর বাধ্য হয়ে ব্রিটেন বিষয়টিকে জাতিসংঘে নিয়ে যায়। 1947 সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে 2টি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ, একটি ইহুদিদের জন্য এবং অন্যটি আরবদের জন্য। ইহুদিরা মোট ভূখণ্ডের 10% মালিক হলেও তাদের দেওয়া হয় মোট জমির অর্ধেক, কিন্তু আরবদের জনসংখ্যা এবং জমির মালিকানা ছিল ও আরবদের দ্বিগুণ। স্বভাবতই আরবরা এই সিদ্ধান্ত মেনে নেয়নি। তারা জাতিসংঘের এই সিদ্ধান্ত খারিজ করে দেয়। অবশেষে জাতিসংঘের পক্ষপাতিত্বে ইহুদিরা একটি আলাদা রাষ্ট্র পায়। কিন্তু তখন আরবরা বুঝতে পেরেছিল যে কূটনৈতিক দিয়ে এই সমস্যা সমাধান করা সম্ভব নয়। জাতিসংঘের এই সিদ্ধান্তের পর আরব এবং ইহুদিদের মধ্যে দাঙ্গা শুরু হয়ে যায়। তখন ইহুদিদের সশস্ত্র দলগুলো প্রকাশ্যে আসা শুরু করে। তাদের গোপন অস্ত্র কারখানাও ছিল। কিন্তু ইহুদিদের সবচেয়ে বড় সুবিধা ছিল তাদের বিচক্ষণ নেতৃত্ব। এর বিপরীতে আরবদের কোনো নেতৃত্ব ছিল না। ইহুদিরা বুঝতে পেরেছিল যে নতুন রাষ্ট্র গঠনের পর আরবরা তাদের ছেড়ে কথা বলবে না। সম্ভাব্য যুদ্ধের জন্য আগে থেকেই তৈরি ছিল ইহুদিরা। সবার দৃষ্টি ছিল জেরুজালেম শহরের দিকে।
কারণ মুসলমান, ইহুদি এবং খ্রিস্টানদের জন্য পবিত্র এই জায়গা। জাতিসংঘ যে সিদ্ধান্ত দিয়েছিল সেখানে জেরুজালেম আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকার কথা ছিল, কিন্তু আরব কিংবা ইহুদি কোনো পক্ষই সেটি মেনে নেয়নি। ফলে জেরুজালেম শহরের নিয়ন্ত্রণের জন্য দুপক্ষের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। জেরুজালেমে বসবাসরত ইহুদিদের অবরুদ্ধ করে রেখেছিল আরবরা। 1948 সালে মার্চ মাসে ইহুদিরা আরবদের উপর আক্রমণ শুরু করে। অনেক বিশ্লেষক বলেন তখন ইহুদিরা আরবদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছিল। যেহেতু আরব নেতাদের মধ্যে কোনো সমন্বয় ছিল না, সেজন্য ইহুদিরা একের পর এক কৌশলগত জায়গা দখল করে নেয়। তখন ফিলিস্তিনিদের একজন নেতা আল হুসাইনি সিরিয়া গিয়েছিলেন অস্ত্র সহায়তার জন্য, কিন্তু সিরিয়ার সরকার ফিলিস্তিনিদের সেই সহায়তা দিতে অস্বীকৃতি জানায়। সেখান থেকে ফিরে এলে আল হুসাইনি আবারও যুদ্ধ নামেন। এর কয়েকদিন পরেই তিনি নিহত হন। ইহুদিরা যখন আরবদের উপর আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয়, তখন 1947 সালের ডিসেম্বর মাস নাগাদ বহু ফিলিস্তিনি আরব তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। ইহুদি সশস্ত্র গ্রুপগুলোর নৃশংসতা আরবদের মনে ভয় ধরিয়ে দেয়। অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র দলগুলো ইহুদিদের উপর মাত্র কয়েকটি আক্রমণ চালায়, কিন্তু ইহুদিদের ক্রমাগত এবং জোরালো হামলার মুখে ভেঙে পড়তে থাকে ফিলিস্তিনিরা। যেসব দেশ একযোগে ইসরায়েলকে আক্রমণ করেছিল তারা হচ্ছে মিশর, ইরাক, লেবানন, জর্ডান এবং সিরিয়া। তাদের সৈন্য সংখ্যা ছিল 30,000-এর মতো। অন্যদিকে ইসরায়েলের সৈন্য সংখ্যা ছিল প্রায় 35,000। কিন্তু আরব দেশগুলোর মধ্যে কোনো সমন্বয় ছিল না। তাছাড়া আরব নেতৃত্বে একে অপরকে তারা বিশ্বাসও করত না। জেরুজালেম দখলের জন্য আরব এবং ইসরায়েলের মধ্যে চলছে তীব্র লড়াই। ইহুদিরা ভাবছিল জেরুজালেম ছাড়া ইহুদি রাষ্ট্রের কোনো অর্থই নেই। অন্যদিকে মুসলমানদের জন্য জেরুজালেম অতি পবিত্র একটি জায়গা। সম্ভাব্য পরাজয় বুঝতে পেরে ইহুদিরা নিজেদের শক্তি সঞ্চয়ের জন্য সময় নেয়। আর কিছুদিন এগিয়ে গেলে মিশরীয় বাহিনী তেল আবিবের দিকে অগ্রসর হতে পারত। তখন জাতিসংঘের মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির সময় দুই পক্ষই শক্তি সঞ্চয় করে, কিন্তু ইসরায়েল বেশি সুবিধা পেয়েছিল। তখন চেকোস্লোভাকিয়ার কাছ থেকে আধুনিক অস্ত্রের চালান আসে ইসরায়েলের হাতে। যুদ্ধবিরতি শেষ হলে নতুন করে আরবদের উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের মাধ্যমে আরও একটি যুদ্ধবিরতির মাধ্যমে সেই সংঘাত থামে। ইসরায়েলি বাহিনীরা বুঝতে পারে তারা স্বাধীনতা লাভ করেছে ঠিকই, কিন্তু লড়াই এখনও থামেনি। 1947 সালের নভেম্বর মাস থেকে 1949 সালের জানুয়ারি মাস পর্যন্ত 6,000 ইহুদি নিহত হয়েছিল। ইহুদিরা মনে করে তারা যদি সেই যুদ্ধে পরাজিত হতো তাহলে আরবরা তাদেরকে নিশ্চিহ্ন করে দিত। ইসরায়েলিরা মনে করে 1947 সালে জাতিসংঘ যেভাবে দুটি দেশকে স্বীকৃতি দিয়েছিল সেটি যদি ফিলিস্তিনিরা মেনে নিত তাহলে ফিলিস্তিন এবং ইসরায়েল নামের দুটি দেশ এখন পাশাপাশি শান্তিপূর্ণ অবস্থান করত। অপরদিকে অন্যান্য বিশ্লেষকদের মতে আরব দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা এবং বিশ্বাস না থাকার কারণেই 1948 সালের যুদ্ধে তারা পরাজিত হয়েছে এবং ইসরায়েল দেশটির জন্ম হয়ে সেটি স্থায়ী হতে পেরেছে। আর ব্রিটিশদের উপনিবেশিকের ফসল ইসরায়েল আজ মুসলমানদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। অনেক ঐতিহাসিক বিষয়টিকে এভাবেই দেখেন। 1948 সালের পর থেকে সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে অতি দ্রুত উন্নতি লাভ করে ইসরায়েল এবং তারা সুপার পাওয়ার হিসেবে বিশ্বে আবির্ভূত হয়। আর তাদের এই সুপার পাওয়ার হতে সহায়তা করে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি সবার জানার স্বার্থে বেশি বেশি শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করুন, এবং এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ ফিলিস্তিনিদেরকে মুক্তি দান করুন। আমিন।